আজকে আমাদের যেটা টপিক সেটা হলো 8.3 তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। তো এখানে কী জানতে হবে দেখি ধীরে ধীরে আমরা। প্রথমে দেখো তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল কোষ বা সেল বলতে কী বোঝায়। দেখো এখানে জ্বালানি পুড়িয়ে যেমন রাসায়নিক শক্তিকে আমরা তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারি বা করা যায়। শুধু তাপ শক্তি কেন, যান্ত্রিক শক্তিও তো করা যায়, অনেক কিছু যাবে সেটা বলতেছি আর কি। যেমন এখানে শুধু আমরা তাপ শক্তি আলোক শক্তি দিতে পারি। তো আমরা দেখি এটা যে আমরা মেনলি এই যে বাসা বাড়িতে যেগুলো রান্নার কাজে আমরা জ্বালানি ব্যবহার করি তাপ শক্তির জন্য মেনলি রূপান্তরিত করা হয়। তেমনি এই তাপ শক্তিকে আবার বিদ্যুৎ শক্তিতে কী করা যায়, পরিণত করা যায়। আবার আমরা জানবো যে কীভাবে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে এবং বিদ্যুৎ শক্তিকে কীভাবে রাসায়নিক শক্তিতে বিক্রিয়া মানে কনভার্ট করা যায় বা বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া কীভাবে ঘটানো যায়। ঠিক আছে, এগুলো আমরা দেখব। যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে অথবা বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। তো এইটা একটু মনে রাখতে হবে। তাহলে কি, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে মানে এমন একটা যন্ত্র বা একটা প্রসেস বা একটা ইনস্ট্রুমেন্টের একটা সাজসজ্জা যেটা ব্যবহার করে যেটা সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে এবং বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলা হয়। একটু পরে আমরা একটু ডিটেলস দেখবো। এখানে কিন্তু আমাদের দুইটা কথাই বলছে যে একটা হলো কি আমরা কি করতে পারি, রাসায়নিক বিক্রিয়া ঘটনার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, আর একটা কি করতে পারি, বিদ্যুৎ দিয়ে আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারি। দুইটাই উভয়মুখী বিষয়, এই দুইটা আমরা জানবো। তাহলে এই দুইটা কাজে যে যন্ত্রের মাধ্যমে করা হয় তাকে কি বলা হয়, তড়িৎ রাসায়নিক কোষ বলা হয়। তড়িৎ রাসায়নিক কোষে একই বা দুটি ভিন্ন তড়িৎ বিশ্লেষের দ্রবণে কোষ বলো তো। কোষ তো মনে করো জীবদের গঠন এবং কাজে রাখা। হ্যাঁ, ওকে। আবার মানে একটা চেম্বার আছে কোষ। আবার পরমাণুর ক্ষেত্রে কোষের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস না? পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে, এরকম বলছিলাম মনে হয়। কোন নিউক্লিয়াস বলো জানো? পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে না? হ্যাঁ, ওটা তো নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, প্রোটন আর হচ্ছে নিউট্রন। হ্যাঁ, কোনটা বড় জানো? কোনটা? কোষের নিউক্লিয়াস বড় না পরমাণু নিউক্লিয়াস বড়? কোষের নিউক্লিয়াস বড় না পরমাণুর নিউক্লিয়াস বড়? হ্যাঁ, কোষের নিউক্লিয়াসই বড় হবে তো পরমাণুর চেয়ে। পরমাণু থেকে বড় হবে? হ্যাঁ, বড় হবে তো। সত্যি? হ্যাঁ, কিভাবে বলো তো? কারণ হচ্ছে ওই ইয়াগুলা তো ওই কোষের যে নিউক্লিয়াসটা ওইটা তো পরমাণু দিয়ে তৈরি, বলা যায় না, বলা হয়। হ্যাঁ, ওইখানে কোষের নিউক্লিয়াসে তো হাজার হাজার পরমাণু আছে না, ডিএনএ আছে, তাই না? ডিএনএ আছে, ডিএনএ এর মধ্যে হাজার হাজার পরমাণু আছে, এটি আছে, এমন অনেক ধরনের আছে। আবার এখানে পানি আছে, পানি তো জলীয় আছে না, এটা নিউক্লিওপ্লাজম আছে, এখানে পানি আছে, অনেক কত ধরনের কেমিক্যাল সাবস্টেন্স আছে। সো এখানে হাজার হাজার লাখ লাখ পরমাণু আছে, তো এটা অনেক বড়। আর এর মধ্যেই যে এত পরমাণুর মধ্যে একটা পরমাণুর মাঝের নিউক্লিয়াস খুবই ক্ষুদ্র। ঠিক আছে, তাহলে দেখো এই তড়িৎ রাসায়নিক কোষে একই বা দুটি ভিন্ন তড়িৎ বিশ্লেষের দ্রবণে দুটি ধাতব দণ্ড বা একটি ধাতব দণ্ড এবং একটি গ্রাফাইট দণ্ড আংশিক ডুবানো থাকে। এগুলো তো আমরা তো জানি, তারপরে আমরা যখন ওটা পড়বো কিন্তু রিডিং দিচ্ছি এখানে দেখো, তারপর বুঝাই দিচ্ছি আমি। তাহলে এই যে তড়িৎ রাসায়নিক কোষ থাকবে, তাহলে যেটা বললাম যে একটা তড়িৎ রাসায়নিক কোষ, তাহলে এখানে যেটা বললাম এটা কিন্তু আসলে একটা বললাম একটা কি একটা সজ্জা আর কি, সব বিভিন্ন ধরনের সরঞ্জামে একটা সজ্জা বলতে পারো। তো এখানে কি থাকবে, একটা বিকার থাকে, তাই না? এখানে একটা বিকার থাকবে, বিকারের মধ্যে কি থাকবে, দুইটা আমাদের দণ্ড ঢুকানো থাকবে, এখানে থাকবে ডুবানো থাকবে, এদেরকে তড়িৎ দ্বার বলি, এভাবে থাকবে। ঠিক আছে, এখানে দুইটা তড়িৎ দ্বার ডুবানো থাকে। ঠিক আছে, তো এরা হতে পারে কি বলতো, ধাতব দণ্ড হতে পারে বা কোনো একটা কি হতে পারে, গ্রাফাইটের দণ্ড হতে পারে। আমরা জানি গ্রাফাইটে কি বলতো, বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু কোনো অধাতু বিদ্যুৎ পরিবহন করে না, শুধুমাত্র গ্রাফাইটটাই করে থাকে। কার্বনে তো করে না। এগুলো কি থাকে, এই যে এখানে যে আমাদের মনে করো দ্রবণটা থাকে, ঠিক আছে, এটার মধ্যে কি থাকবে, আংশিক ডোবানো অবস্থায় থাকে আর কি, এটা বলছে। অতঃপর দণ্ড দুটিকে একটি ধাতব তার দিয়ে সরাসরি বা ব্যাটারির মাধ্যমে সংযোগ দেওয়া হয়। কি বলা হলো, যে এই যে এখানে দুটা কি করা হয়, একটা তারের মাধ্যমে সরাসরি সংযোগ দেওয়া যেতে পারে, আবার কি করা যেতে পারে, এখানে একটা ব্যাটারি উৎস দিলাম, দেন এটা আমরা কি করলাম, কানেক্ট করে দিলাম। দুইটার ক্ষেত্রে আমাদের দুইটা ভিন্ন ধরনের কোষের তৈরি হবে। সরাসরি তৈরি করে দিব, যখন আমরা সরাসরি দিব
তার মানে কি বলতো, এইটা আমাদের বিদ্যুৎ উৎপন্ন হয় যেটা সেটা। আর যখন ব্যাটারি দিব তার মানে আমরা বিদ্যুৎ ব্যবহার করে কি করলাম, রাসায়নিক বিক্রিয়া ঘটাবো। আর যেটা সরাসরি বলতে এখানে আমরা কি দিই, অন্য একটা দিয়ে আমরা কি দিই বলতো, একটা রোদ দিই, অর্থাৎ কোনো একটা আমরা লাইট টাইট দিব, যে দেখবো আমরা বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কিনা। বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর, এরকম বিষয়টা। ওকে 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 কোষে ব্যবহৃত ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ডকে তড়িৎদ্বার বা ইলেকট্রোড বলা হয়ে থাকে। তাহলে এখানে কি বুঝলাম, যে আমাদের এই যে তড়িৎ রাসায়নিক কোষগুলো, এটা কী দ্বারা গঠিত, কোনো একটা বিকার থাকবে, তার মধ্যে কোনো একটা কী থাকবে, দ্রবণ থাকবে, কোনো পদার্থের গলিত অবস্থায় থাকতে পারে বা জলীয় দ্রবণ থাকতে পারে, এবং ওর মধ্যে কি থাকবে, দুইটা তড়িৎদ্বার থাকবে। তড়িৎদ্বার হিসাবে কোনো ধাতব দণ্ড থাকতে পারে অথবা একটা গ্রাফাইট দণ্ড থাকতে পারে। গ্রাফাইট কি হিসাবে কাজ করে, এটা বিদ্যুৎ পরিবাহী হিসাবে কাজ করে থাকে। কেন কাজ করে থাকে বিদ্যুৎ পরিবাহী হিসাবে, গ্রাফাইট বলো তো, গ্রাফাইট কেন বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করে? গ্রাফাইট কি বলতো, কার্বনের একটা প্রকারভেদ। হ্যাঁ, তো এখানে গ্রাফাইট কেন বিদ্যুৎ পরিবহন করে? দেখো, গ্রাফাইট আমরা জানি কার্বনের হলো 4টে হাত থাকে, চতুর্থ জড়তা পোষণ করে। এখানে আমি তোমাকে দেখাইছিলাম যে গ্রাফাইটের 3টে হাত ব্যবহার করে, একটা হাত বাকি থাকে, যার কারণে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে। কিন্তু এর অন্যরূপে যদি বলি আমরা, যেমন কি পাইছিলাম বলো তো, ওখানে হিরক যেগুলো ছিল, হিরক কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না। ফুলআইন ওগুলো বাদ দাও, ওগুলো তো ওই যৌগ না। আমি বলতেছি এখানে যেটা যে মানে কঠিন যৌগের মধ্যে আর কি, কয়লা বিদ্যুৎ পরিবহন করে না, ঠিক আছে, গ্রাফাইট করে। গ্রাফাইট কই পাওয়া যায় বলো তো? পেন্সিলে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ হলো 2 প্রকারের, একটা হলো তড়িৎ বিশ্লেষক কোষ, একটা হলো গ্যালভানিক কোষ। যেটা বললাম, তড়িৎ বিশ্লেষক কোষ বলতে কি, বাহ্যিক শক্তি ব্যবহার করে বা বিদ্যুৎ ব্যবহার করে কি করা যায়, এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। যেটা যে কোষে বাইরের উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষক কোষ বলা হয়। আমি মুখস্থ ধরবো পরের দিন এবং পরীক্ষার মধ্যে থাকবে সংজ্ঞা হিসাবে, পরীক্ষা আসবে এগুলো। তারপর কি বলছে এখানে, গ্যালভানিক কোষ। তার মানে এটা হবে বিপরীত হবে, যে কোষে রাসায়নিক পদার্থসমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে তাকে কি বলা হবে, গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল সেল। এগুলো আমরা দেখবো একটু পরে, এগুলো বলা হয় আর কি। ওকে, এখন দেখো তাহলে যে বিদ্যুৎ পরিবাহী, মানে বিদ্যুৎ পরিবাহী বলতে কারা কারা বিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে, যারা বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে কি বলা হয়, বিদ্যুৎ পরিবাহী বলা হয়। তারপর যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে কি বলা হয়, বিদ্যুৎ পরিবাহী বলে। এটাও কিন্তু ক নম্বরে আসে, সহজ। কিন্তু কারা কারা করতে পারে, ধাতু করতে পারে, এবং অধাতুর মধ্যে শুধুমাত্র কে, গ্রাফাইট, এবং গলিত লবণ এবং লবণের দ্রবণ করতে পারে। এসিড এবং ক্ষারের দ্রবণও প্রভৃতি বিদ্যুৎ পরিবহন করতে পারে। এখন কথা হলো, এই যে আমরা কে চাল করতে পারে, ধাতু, সকল ধরনের ধাতু কি করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে, এবং অধাতুর মধ্যে শুধুমাত্র গ্রাফাইট করতে পারে, এবং কিছু অপধাতু আছে যেগুলা উপযুক্ত কন্ডিশনে বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাই না? আমরা জানি অপধাতু যেগুলো আছে বা মেটালয়েড সাবস্টেন্স যেগুলো আছে, মানে সেমি মেটাল, ওগুলো কি করতে পারে, উপযুক্ত পরিবেশে তৈরি করতে পারে। নর্মালি তো মাঝামাঝি অবস্থান করে, তো সেখানে যদি আমরা উপযুক্ত পরিবেশ দিই সেক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন করতে পারে। এমনিতে আংশিক পরিমাণ খুবই কম। তো এক্ষেত্রে যেটা বললাম, আর কি করতে পারে, গলিত লবণ এবং লবণের দ্রবণ। গলিত লবণ বলতে কি, তরল অবস্থায়। লবণ তো নর্মালি আমরা যেগুলো দেখি কঠিন অবস্থায়। তো আমরা জানি যে পদার্থের অবস্থা পরিবর্তন হয় তাপমাত্রার উপর ভিত্তি করে। তো তাপমাত্রা বাড়লে কি হবে, এক পর্যায়ে গলে যাবে, সেই গলিত অবস্থায় এখানে বলা হয়েছে। আর এটা হলো লবণের দ্রবণ, পানির মধ্যে দিয়ে আমরা দ্রবণ তৈরি করলাম, সেটা একটা অবস্থা। আর এটা হলো এসিড এবং ক্ষার। তো এরা কিভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে? কথা হলো যে, সহজ কথায় বলি, যে সকল যৌগকে, মানে ধাতু তো করবেই, ধাতু কেন করবে বলতে পারো, ধাতব বন্ধনে মুক্ত ইলেকট্রন থাকে, ধাতব বন্ধনে তাহলে মুক্ত ইলেকট্রন থাকে, যেগুলো কি হবে, ইলেকট্রন সাগরে তৈরি করবে। এই ইলেকট্রনগুলো কি করবে, আমাদের বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে। এখানে কি থাকবে, মুক্ত ইলেকট্রন থাকবে, একটা ধাক্কা দিলে আরেকটা দিক দিয়ে পাস হয়ে যায়। তাহলে এখানে মুক্ত ইলেকট্রন তো মানে আসেজন চলাচল করতে পারে। যখন বিভব পার্থক্য ভিন্ন বিভব পার্থক্য সংযুক্ত করা হবে তখন এটা বিদ্যুৎ পরিবহন করবে, মানে সঞ্চালন হতে পারবে। তো এটা আমরা ধাতব দণ্ডের ক্ষেত্রে দেখি, এবং আমরা গ্রাফাইটের ক্ষেত্রেও দেখলাম এখানে কি করতে পারে, তার হাত খালি থাকে জন্য বিদ্যুৎ পরিবহন করতে পারে। গলিত লবণ, আবার লবণের দ্রবণ, আবার এসিড ক্ষারের ক্ষেত্রে একটাই বিষয়, সেটা কি বলতো, আয়ন তৈরি হয় কিনা। মানে ধাতব দণ্ডের ক্ষেত্রে এরা বিদ্যুৎ পরিবহন করতে পারবে। আর যে কোনো যৌগের ক্ষেত্রে কোনো একটা যৌগ, যে পার্টিকুলার কোনো একটা যৌগকে তুমি বিবেচনা করলা, সেটা বিদ্যুৎ পরিবহন করতে পারবে কিনা সেটা ডিপেন্ড করবে সেখানে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হয় কিনা, অর্থাৎ বিয়োজন হয় কিনা। তাহলে তুমি যদি একটা সোডিয়াম ক্লোরাইড দাও, এটা কি করবে, বিয়োজন হয়ে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। তাহলে এই যে বিপুল ধরুন দুইটা আমাদের আয়ন তৈরি করলো,
করতে পারলে এখানে কি হবে, বিদ্যুৎ পরিবহন করতে পারবে আয়নের মাধ্যমে। আসলে এইগুলা যৌগগুলা বিদ্যুৎ পরিবহন করতে পারে আয়নের মাধ্যমে। তো সেক্ষেত্রে যদি বললাম গলিত অবস্থা মানে এগুলো তরল হয়ে গেছে, সেক্ষেত্রে এরকম হয়ে গেছে কিন্তু। আবার যদি বললাম জলীয় দ্রবণে, আমরা জলীয় দ্রবণে কি হয়, তখন তো সোডিয়াম ক্লোরাইড পানি বিয়োজিত থাকবে। হয়ে যায়, তাই না? হ্যাঁ। এবং সেক্ষেত্রে আমাদের পানিরও কিছু থাকে কি, পানিও জানি আংশিক পরিমাণে কি হয়, হ্যাঁ। বিয়োজিত হয়। তার OH মাইনাস আর এটা কি OH বলতো, plus। OH প্লাস অংশ থাকতে পারে। ওকে, আবার দেখলাম বললাম বলতো এই যে অ্যাসিডগুলো যেগুলো আছে, তা আমরা জানি অ্যাসিডগুলো কি বলতো, পোলার সমযোজী যৌগ। তো যেটা কথা বললাম, এই যে আয়ন কারা তৈরি হয়, যারা মনে করো আয়নিক যৌগগুলা, তাই না? বিশ্লেষিত আয়নিক যৌগগুলা মেলে কি হয়, তড়িৎ বিশ্লেষ্য হয়। আর সমযোজী যৌগগুলোর মধ্যেও কেউ হয় যারা পোলার সমযোজী। ঠিক আছে, পোলার সমযোজী বলতে তো বোঝো, যেমন এখানে পানিও একটা কি বলতো, পোলার সমযোজী ছিল। আবার অ্যাসিডগুলা যেগুলা, তীব্র অ্যাসিডগুলা, এগুলো কি হয়, বিয়োজিত হয়ে থাকে, তীব্র অ্যাসিড। যেমন H2SO4, এটা কি বলতো, আমাদের সালফিউরিক অ্যাসিড, এটাও কি করতে পারে, এটা বিয়োজন হতে পারে। ঠিক আছে, তো এগুলো আমাদের প্রচন্ড তীব্র লাগে। হ্যাঁ আয়ন তৈরি করতে পারে। সো এগুলো কি করবে, আমাদের বিদ্যুৎ পরিবহন করবে। এখন পরটা দেখো, বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর নির্ভর করে বিদ্যুৎ পরিবাহী আবার দুই প্রকারের, যথা কি বলতো, ইলেকট্রনীয় পরিবাহী বিদ্যুৎ পরিবাহী, আরেকটা হলো কি বলতো, তড়িৎ বিশ্লেষ্য বিদ্যুৎ পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী বলতে ধাতুগুলা এবং গ্রাফাইট, তড়িৎ বিশ্লেষ্য বলতে এই যে যৌগগুলার ক্ষেত্রে বলা হয় আর কি। গলিত অথবা দ্রবণ। হ্যাঁ, তো ইলেকট্রনীয় বিদ্যুৎ পরিবাহীগুলো কি কি, যে পদার্থে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় তাদেরকে বলা হয় ইলেকট্রনীয় বিদ্যুৎ পরিবাহী। এগুলো কিন্তু পরীক্ষা আসবে, আমি কিন্তু বলে দিচ্ছি, এগুলো কিন্তু আসবে। আমরা যখন তুমি যখন গাইডে দেখবে তখন দেখবে এগুলো আছে কেনমূলক হিসাবে। দেখো, তোমরা জানো ধাতুর মধ্যে ধাতব বন্ধন বিদ্যমান থাকে, এখানে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, গ্রাফাইটে মুক্ত ইলেকট্রন থাকে। এই সকল পদার্থে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়। তাই এসব পরিবাহীকে ইলেকট্রনীয় কি বিদ্যুৎ পরিবাহী বলে, যেমন লোহা, কপার, নিকেল, গ্রাফাইট, এইগুলো হলো কি আমাদের ইলেকট্রন পরিবাহী। এখন তো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। দেখো, যে সকল পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, অ্যাকচুয়াল যে আমাদের কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, এবং বিদ্যুৎ পরিবহনের সাথে সাথে ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে, তাদেরকে কি বলা হবে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এটাও কিন্তু আমাদের জ্ঞানমূলক একটা কোশ্চেন ক নম্বরের জন্য। ওকে, তারপর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিত থাকে। এই আয়নের মাধ্যমে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ মানে বিদ্যুৎ পরিবহন করে। আয়নিক যৌগ মেইনলি এগুলো কি তৈরি করতে পারে, বিদ্যুৎ আয়ন তৈরি করবে। এবং কিছু পোলার সমযোজী যৌগ যেগুলো বললাম, দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য হিসাবে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হয় আর কি। উদাহরণ হিসেবে বলতে পারো যেমন সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এটা কিন্তু আয়নিক যৌগ। কপার সালফেট, এটা আয়নিক যৌগ। সালফিউরিক অ্যাসিড, এটা কি বলতো, সমযোজী যৌগ কিন্তু পোলার। এবং ইথানোয়িক অ্যাসিড, এটাও কি বলতো, পোলার সমযোজী যৌগ। কিন্তু ইথানোয়িক অ্যাসিড দুর্বল অ্যাসিড না? দুর্বল অ্যাসিড, হ্যাঁ দুর্বল অ্যাসিড, বাট এটা কম পরিমাণে বিয়োজিত হবে। হ্যাঁ কম পরিমাণ তো অবশ্যই হবে, কিন্তু এটা কি বলতো, পোলার কি না। এখানে দেখো ওএইচ আছে, ওএইচ থাকার কারণে এখানে কি হয়েছে বলতো, পোলারিটি ডেভেলপমেন্ট করছে। সো এটা কিন্তু পোলার। দেখো, ইত্যাদি গলিত বা দ্রবীভূত অবস্থায় এরা বিদ্যুৎ পরিবহন করে থাকে। ওকে, যদি মনে করো তোমাকে যদি বলি আমি নর্মালি যে জৈব যৌগগুলো যেগুলো আছে, যেমন বিভিন্ন সুগারগুলো আছে, যেমন গ্লুকোজ যদি বলি, গ্লুকোজের দ্রবণ বিদ্যুৎ পরিবহন করবে করবে না, এখানে আমাদের পোলারিটি ডেভেলপমেন্ট করে না, সো এরা বিদ্যুৎ পরিবহন করবে না। জৈব অ্যাসিডগুলো কিন্তু কি করে, বিদ্যুৎ পরিবহন করে। জৈব অ্যাসিডগুলো যেমন এটা একটা কি বলতো, জৈব অ্যাসিড, সো এরা বিদ্যুৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষ্য আবার কয় প্রকারের, দুই প্রকারের। তড়িৎ বিশ্লেষ্য দুই প্রকার, একটা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র বলতে যেগুলো তাহলে খুবই ভালোভাবে বিয়োজিত হবে, যেমন তীব্র অ্যাসিড গুলা বা তীব্র ক্ষারগুলা, এইগুলা যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে বা গলিত অবস্থায় সম্পূর্ণভাবে কি হবে, বিয়োজিত হবে, তাদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড, এগুলো। আর এগুলো মৃদু হবে, যেগুলো তুমি একটু আগে বললা, ইথানোয়িক অ্যাসিড। যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে খুব অল্প পরিমাণে আয়নিত হয়, তাদেরকে কি বলা হবে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কি বলতো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি দুর্বল একটা ক্ষার, এবং ইথানোয়িক অ্যাসিড এগুলো দুর্বল একটি অ্যাসিড। তো এগুলো কি করবে, আংশিক পরিমাণে বিয়োজিত হবে এবং অল্প পরিমাণে পরিমাণ করবে। এবং তড়িৎদ্বার যেটা বললাম, এই যে দুইটা দণ্ড বসানো হয়ে থাকে, এদেরকে তড়িৎদ্বার বলা হয়ে থাকে বা ইলেকট্রোড বলা হয়ে থাকে। তো
তড়িৎ রাসায়নিক কোষে বিগলিত বা দ্রবীত তড়িৎ বিশ্লেষের মধ্যে যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী অর্থাৎ ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড অর্ধেক ডুবানো থাকে তাদেরকে কি বলা হয়? তড়িৎদ্বার বলা হয়। এটা কিন্তু ক নম্বরের জন্য। আচ্ছা, অর্ধেক ডুবানো থাকে এখানে হচ্ছে মানে হাইটটা সবসময় অর্ধেকই হবে, এর যদি কম বেশি হয়? এটা কথার কথা, এরকম তো অর্ধেক ডুবানো থাকে এরকম না, সেটা মানে ডুবানো থাকে আর কি, ঠিক আছে, ফুল ডুবানো থাকবে এটাই কথা। তাহলে আবার ইয়া করে কথা। হ্যাঁ, এটাই কথা। দেখো, তড়িৎ রাসায়নিক কোষে একটি তড়িৎদ্বার পরমাণু বা ইলেকট্রন কি করবে? ইলেকট্রন ত্যাগ করে। মানে দেখো আমি বলি আগে, তাহলে কয়টা তড়িৎদ্বার থাকে বলো তো? দুইটা তড়িৎদ্বার থাকে। এটা মনে করে এখানে একটা জার ছিল, তো আমাদের এখানে দ্রবণ আছে এখানে, এটা তো দুইটার আছে না, দুইটার মধ্যে কি হবে? এখানে আমাদের কি আছে বলো তো? এই দ্রবণে মনে করো অনেক কিছু আছে, মনে করো সোডিয়াম, একটা কি পজিটিভ, একটা হলো নেগেটিভ। তো এর মধ্যে কি হবে? কোন একটা তড়িৎদ্বারে কি করবে? ইলেকট্রন ছেড়ে দিবে। কে দিবে? অ্যানায়নটা। আর কোন একটা তড়িৎদ্বারে কি করবে? ইলেকট্রন গিয়ে গ্রহণ করবে। এটা কোনটা করবে? ক্যাটায়ন। এটা ডিপেন্ড করবে কিসের উপর ডিপেন্ড করবে বলো তো? কথা হলো এই যে আমাদের বাহ্যিক কোষে যে ব্যাটারিটা আমরা সংযুক্ত করব, পজিটিভ এবং এটা মনে পজিটিভ প্রান্ত, এটা হলো নেগেটিভ প্রান্ত। তো এই যে পজিটিভ প্রান্ত যার সাথে যুক্ত থাকবে তার কি ইলেকট্রনের প্রতি কি থাকবে? আকর্ষণ বেশি থাকবে না কম থাকবে? কম থাকবে। বেশি থাকবে না, পজিটিভ মানে কি? ইলেকট্রন নাই ওইখানে যেতে। সো এই যে প্রান্ত আমাদের পজিটিভ প্রান্ত থাকবে, অর্থাৎ সেই দণ্ডের মধ্যে কি করবে? ইলেকট্রন, সেই দণ্ডের ইলেকট্রনের অ্যাফিনিটি থাকবে, মানে ইলেকট্রন নেবে। তো যে ইলেকট্রন নেবে তাকে বলা হবে এখানে অ্যানোড। অ্যানোড তড়িৎদ্বার। তাহলে বাকিটাকে বলা হবে অ্যানায়ন গিয়ে ওখানে ইলেকট্রন ছাড়বে। তো বাকিটা বলা হবে ক্যাথোড তড়িৎদ্বার। মনে রাখতে হবে এটা। তাহলে এটা অ্যানোড তড়িৎদ্বার, এটা হলো কি? ক্যাথোড তড়িৎদ্বার। এটা মনে রাখতে হবে। তাহলে দেখো এই যে এটা যেহেতু ইলেকট্রনের অ্যাফিনিটি আছে, ইলেকট্রন নেবে, তো এই দুইটার মধ্যে কে ইলেকট্রন দেবে? যার ইলেকট্রন আছে বেশি, ক্লোরিন। এখানে যদি আমরা শুধু মনে করি সোডিয়াম ক্লোরাইড, এটা গলিত দ্রবণ হিসেবে, অন্য কেউ নাই, ঠিক আছে? ক্লোরিন বলাটা ঠিক। ক্লোরাইড, হ্যাঁ ক্লোরাইড। তাহলে দেখো এই যে তাহলে এখানে ক্লোরাইডটা কি করবে? ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হবে? আমাদের ক্লোরিনে পরিণত হবে। তো ইলেকট্রনটা আবার এই পাশে যাবে, এখান থেকে এই পাশটা এবার ঘুরে এগুলো এখানে আসবে। তখন কি করবে? এই যে সোডিয়াম প্লাস আয়নটা কি করবে? এখানে গিয়ে ইলেকট্রনকে নিয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হয়, এখানে কি হবে? জমা হবে। তো এটাই। তাহলে এই যে দণ্ডের মধ্যে ইলেকট্রন ছেড়ে দিল, এটা হলো অ্যানোড, আর যেখানে গিয়ে গৃহীত হলো ইলেকট্রন সেটা হলো ক্যাথোড। এটাই, ওকে। দেখো, অর্থাৎ এ তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত। এখন দেখো, যেখানে ইলেকট্রন ছাড়ন মানে কি? জারণ। তো আমাদের অ্যানোডে কি হবে? জারণ বিক্রিয়া সংঘটিত। এটা প্রশ্ন আসছে যে অ্যানোডে কি ধরনের বিক্রিয়া সংঘটিত হয়? জারণ বিক্রিয়া। অপর তড়িৎদ্বারে কি হবে? তাহলে ধনাত্মক আয়ন দিয়ে ইলেকট্রন নিবে, মানে কি? বিজারণ হবে। অর্থাৎ ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। অর্থাৎ তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। এবং সম্পূর্ণ কোষের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া তাহলে কি হবে? সংঘটিত। জারণ বিজারণ যদি যুগপৎভাবে ঘটে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া। দেখো, যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে তাকে অ্যানোড তড়িৎদ্বার, এবং যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে তাকে ক্যাথোড তড়িৎদ্বার। এগুলো যদি পরীক্ষা আসে যে অ্যানোড তড়িৎদ্বার কাকে বলা হয়, ক্যাথোড তড়িৎদ্বার কাকে বলা হয়, পারবা। ওকে, এখন দেখো তাহলে অর্ধেক সহজ, বুঝলে? কিন্তু এগুলো ব্যাপার না। দেখো, তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটু নিচে গিয়ে একটু ঝামেলা আছে, এগুলো মনে রাখতে হবে একটু। দেখো, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ বিশ্লেষণ কৌশলগুলো কি? কোষ তো আমরা বুঝলাম, একটা কোষ একটা কি দ্বারা গঠিত থাকবে? একটা বিকার থাকবে, সেখানে কোনো দ্রবণ থাকবে বা গলিত বা যে কোনো দ্রবণ থাকতে পারে, সেখানে আবার তড়িৎদ্বার থাকবে, পরিবাহী থাকবে, এইগুলো সমন্বয়ে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ গঠিত হয়ে থাকে। দেখো, তড়িৎ বিশ্লেষ্য কোষ বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তাই না? গ্যালভানিক কোষ না, কিন্তু এটা কি করে বলো তো? তড়িৎ বিশ্লেষ্য কোণ বাহির থেকে কি করা হয়? বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়ে থাকে। গলিত বা দ্রবীত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে, তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝায়? এই যে গলিত বা দ্রবীত যে আছে দ্রবণটা, এটাকে কি বলা হয়? মানে যৌগটাকে কি বলা হয়? তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় উক্ত তড়িৎ বিশ্লেষ্যের যে রাসায়নিক পরিবর্তন ঘটে তাকে কি বলা হয়? তড়িৎ বিশ্লেষণ বলা হয় বা ইলেকট্রোলাইসিস বলা হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস কাকে বলা হয়?
তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রবাহ মানে তড়িৎ বিশ্লেষের প্রবাহ হচ্ছে- করার ফলে যে তড়িৎ বিশ্লেষের যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে কি বলা হয়? তড়িৎ তড়িৎ বিশ্লেষণ। বিশ্লেষণ বলা হয়। এটা কিন্তু ক নম্বরে আসতে পারে অনেক, দেখো ক নম্বর আসার মতো। যেমন দেখো গলিত সোডিয়াম ক্লোরাইড, যেটা আমি দেখলাম, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যদি বিদ্যুৎ চালনা করা হয় তাহলে অ্যানোডে কি হবে? ক্লোরিন হচ্ছে জমা হবে, এই যে এখানে দেখো আমাদের গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছে। ক্লোরিন গ্যাস সো এখানে দেখো, এই যে এখানে দেখো আমাদের পজিটিভ প্রান্ত যেটা, এটা হলো অ্যানোড, আর নেগেটিভ প্রান্তটা হলো ক্যাথোড। তো পজিটিভ প্রান্ত যে দণ্ডের সাথে যুক্ত আছে তার মানে কি এখানে ইলেকট্রনের ঘাটতি আছে। সো এখান থেকে ইলেকট্রন যেখানে ঘাটতি আছে সেখানে যাবে কে? যার ইলেকট্রন আছে। সো এটা এর দিকে হবে, এখানে গিয়ে ইলেকট্রনটা ছেড়ে দিবে, তাই না? হ্যাঁ, যে কি হবে, সে ক্লোরিন পরিণত হবে, পরিণত ক্লোরাইড থেকে ক্লোরিনে পরিণত হবে। এবং এরকম যখন একাধিক বিক্রিয়া যখন ঘটবে তখন দুইটা করে ক্লোরিন যুক্ত কি তৈরি করবে? ক্লোরিন গ্যাস তৈরি করবে, এটাই। ওকে, অ্যানোডে তাহলে কি হবে? ক্লোরিন গ্যাস, এবং ক্যাথোডে কি তৈরি হবে? সোডিয়াম ধাতু। একে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ বলা হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইড কি করবে? সোডিয়াম প্লাস ক্লোরিন গ্যাস তৈরি হবে। যদি একটু ভালো করে দেখাই তাহলে এখানে কি হবে? আমাদের অ্যানোড বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? ক্লোরিন কি করবে? এখানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তৈরি করবে কি বলতো? ক্লোরিন। এরকম যদি দুইটা দাও একবারে সমতা করলে হয় যেটা। তাহলে দুইটা ক্লোরিন এভাবে লিখতে পারো, তাহলে কি হবে? -2 ইলেকট্রন Cl2, তারপর এটা লিখতে পারো এভাবে, তুমি ক্লোরিন প্লাস ক্লোরিন সমান সমান Cl2, তাহলে এভাবে লিখতে পারো। বা এটা তুমি ডাইরেক্ট একটা বিক্রিয়া লেখার পর তাহলে ক্লোরিন প্লাস ক্লোরিন সমান সমান Cl2, তখন এইগুলো আর দিতে হবে না। একবারে লিখলে হবে না, না। দুইটা আছে। তো সৌন্দর্য আছে না, এটা লেখার পর লেখলে তার ক্লোরিন প্লাস ক্লোরিন ক্লোরিন, আর এটা দিলেও আর ভালো, দুইটা বিক্রিয়া দেখালে তুমি সমাধান করে দিলাম, বড়টা দিলা। মানে যদি বড় প্রশ্ন আসে খ নাম্বারে, সেটা তো একটু বাড়াতে হবে না, সেক্ষেত্রে ওইভাবে লিখবা। আর এবার সে তো মনে করো এটা লিখতে হয় কিভাবে, যে অ্যানোড বিক্রিয়া, হ্যাঁ, তারপরে লিখবা ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়ার সময় কি হবে? সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করবে, সোডিয়াম পরমাণু শেষ। তাহলে দেখো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশলটা, যেগুলো বলছি অলরেডি আর কি। দেখো একটি কাঁচ বা চীনামাটির পাত্রে গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়, এবং গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন থাকে, এবং তরল পদার্থের অন্যান্য কণার মতো সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন কি চলাচল করতে পারে, যেহেতু কি তরল, যেহেতু মানে গলিত অবস্থায় আছে তরলের মতো, যেহেতু চলাচল করতে পারে। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দুটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড ডুবানো হয়। এই দণ্ড দুটি কী করবে? একটিকে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে, অপরটিকে কি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করলে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত ধনাত্মক তড়িৎ দ্বারা কী হিসেবে কাজ করবে? অ্যানোড। এবং ঋণাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেটা হলো, এটা অ্যানোড হিসেবে কাজ করবে। অ্যানোডটা কী করবে? ক্লোরিনকে আকর্ষণ করবে আর কি। অন্যদিকে ধনাত্মক প্রান্ত যুক্ত থাকবে যার সাথে, সেটা কী করবে? ক্যাথোড হিসেবে কাজ করবে। এটা কী করবে? আমাদের ক্যাটায়নকে কী করবে? আকর্ষণ করবে। ঠিক আছে, এভাবে হবে। যাই হোক, এগুলো বলছি আমি, যেগুলো বললাম এগুলো তুমি তাহলে এভাবে লিখতে পারো। আমি এভাবে আসলে আমি লিখি না, আমি এই পাশ থেকে বিয়োগ দিই আর কি। হ্যাঁ, এটা কেন যে আজগুবি লাগে। হ্যাঁ, স্কুল লেখে কেমন লাগে, আমার কাছে ভালো লাগে না, তো এগুলো দেখলো আর কি, যেগুলো বললাম। এখন দেখো এই যে মনে করো বিক্রিয়াটিতে আমরা কি উৎপন্ন হল বলো তো? যে মানে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কি উৎপন্ন হয়? ক্লোরিন গ্যাস, প্রমাণ সহ ব্যাখ্যা করো। মানে প্রশ্ন আসতে পারে এরকম যে, গ নাম্বারে মনে করো একটা কাহিনী বলা আছে যে রহিম তার গ্লাসের মধ্যে একটি পরীক্ষা করতেছিল, কোনো একটা গলিত লবণ নিয়ে পরীক্ষা মানে করতেছিল। কিছু একটু দেবো। হ্যাঁ, বা সোডিয়াম ক্লোরাইডে গলিত লবণ নিয়ে পরীক্ষা মানে তড়িৎ বিশ্লেষণ করতেছিল, এবং করতেছিল। তারপর কোনো একটা জিনিস মনে করে এ বা বি কোনো একটা জিনিস উৎপন্ন হয়েছে। বুদবুদ আকারে হ্যাঁ। বলতে পারে। হ্যাঁ, তো এখন বলতে পারে যে তাহলে যে উপরে মানে রহিমের তড়িৎ বিশ্লেষণ পরীক্ষাটি ব্যাখ্যা করো, এবং উৎপন্ন বা গ্যাস উৎপন্ন হয়েছে, গ্যাসটি কি ব্যাখ্যা করো। বা এরকমভাবে দিল যে উৎপন্ন গ্যাসটি মানে রহিমের তড়িৎ বিশ্লেষণ পরীক্ষায় উৎপন্ন গ্যাসটি মানে কি গ্যাস উৎপন্ন কি গ্যাস উৎপন্ন হয়েছে আর কি, এটা তাহলে সেক্ষেত্রে তাহলে আমাদেরকে এটা প্রমাণ করে দেখাইতে হবে যে এটা কি ধরনের গ্যাস আর কি। ঠিক আছে, তো আমরা জানি এখানে হবে না, তখন বিক্রিয়া দেখাতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। সেটা কি? আমরা জানি ক্লোরিন উৎপন্ন হবে, আমরা জানি এখানে বুদবুদ উৎপন্ন হবে, মানে কি আমরা জানি গ্যাস, এবং ক্লোরিনই তো হবে এখানে, আর কিছু না।
সেক্ষেত্রে আমরা একটা প্রমাণ করতে পারি, সেটা কি বল, এই যে লিটমাস পেপার দিয়ে। লিটমাস পেপারের সাহায্যে অ্যানোডের ক্লোরিন শনাক্ত করা। এটা কিভাবে করা যেতে পারে? ক্লোরিন, আমরা জানি ক্লোরিন যেটা তৈরি হবে, ক্লোরিন গ্যাস, আমরা জানি ক্লোরিন যদি মনে করো পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি করতে পারে বলো তো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে পারে। সো এটাই হলো কথা। তাহলে এখানে দেখো, তাহলে এই যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে উৎপন্ন হয়, অ্যানোডে গ্যাস উৎপন্ন হয়, তাই না? ক্লোরিন গ্যাস উৎপন্ন আমরা জানি। তো একটি টেস্ট টিউবে সংগ্রহ করা যদি হয় এগুলা গ্যাসগুলা করে, তার মুখে একটি ভেজা লিটমাস পেপার ধরলে, লিটমাস পেপার ভেজা অবস্থায় নিয়েছি আমরা, তার মধ্যে কী আছে? পানি আছে। আমরা জানি লিটমাস পেপার কি ইন্ডিগোটি হিসেবে কাজ করে, নির্দিষ্ট হিসেবে কাজ করে। এটা তো পড়ছো না? হ্যাঁ, অ্যাসিড না খার, এটা আমরা জানি কাজ করে। তা লিটমাস পেপারের বর্ণ কীভাবে বলতো আমরা জানি? বর্ণ পরিবর্তন করে, পরিবর্তন করার মাধ্যমে সে কোনো একটা পদার্থ সেটা আমাদের সেটা অ্যাসিড না ক্ষারীয় আমাদের প্রদর্শন করে। অ্যাসিড হলে কী হয়? লাল হয়, ক্ষার হলে নীল হয়। সো আমরা লিটমাস পেপার নিব, নেওয়ার পরে আমরা ধরবো যখন ওখানে ভেজা লিটমাস পেপার গ্যাসের মধ্যে, ক্লোরিনের মধ্যে। সো ক্লোরিন কী করবে? পানির সাথে বিক্রিয়া করবে, করার মাধ্যমে এসিল তৈরি করবে। আর এসিল এক ধরনের কি অ্যাসিড। সো এটা কী করবে? লাল বর্ণ প্রদর্শন করবে। তো গ্যাসের উপস্থিতি প্রমাণ করবে আর কি। তা ক্লোরিন কী করে? পানির সাথে বিক্রিয়া করবে এসিএল, আর কী করবে? হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করবে। সো দুইটা অ্যাসিড, সো কী করবে? লাল করবে। যেহেতু ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে, তাই লিটমাস পেপার কী হয়েছে? লাল লিটমাসে পরিণত হয়েছে। ঠিক আছে? বা এটা বলতে পারে যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ পরীক্ষায় সোডিয়াম মানে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, মানে প্রমাণ ব্যাখ্যা করো, মানে এই ব্যাখ্যা করো, শনাক্ত করতে বলবে। হ্যাঁ, তখন কি করতে হবে? তোমাকে উৎপন্ন তো হলো এখানে, তোমার বিক্রিয়াগুলো দেখাতে হবে, তারপরে শনাক্তকরণটা লিখে দিব। ঘ নম্বরে থাকে গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। যদি টিচারদের অত সময় নাই এখন, আর টিচাররা প্রশ্ন বানায় না, বোর্ড পরীক্ষার প্রশ্ন টিচাররা কপি করে খালি। ঠিক আছে, দেখা যায় অন্য কোনো স্কুলের বা একটু টাফ দেখছে ওইখান থেকে, বা এমনিতে কমনগুলোই দেয়, নিজের মাথা তো খাটায় না আর কি। মেডিকেলে তো ভালো ভালো প্রশ্নগুলো, মেডিকেলে বুঝছো, মেডিকেলের প্রশ্ন যারা করে তারা তো মনে করো ডাক্তারাই করে, তেমন করে যে ফিজিক্সের মেনলি। কিন্তু হচ্ছে যেগুলো আমাদের করে এগুলো তো এমসিকিউ টাইপের, মানে লিখিততে দেয় হচ্ছে এই সায়েন্স কেয়ারে হচ্ছে আপনার ফিজিক্সের যে কোশ্চেনগুলো করে এগুলো মুখে মুখে করা যায় এরকম সহজ করে দেয়। হ্যাঁ, আপনার হচ্ছে মানে আমাদের স্কুলেও তো অত মাসিক পরীক্ষাও তো অত দেয় না, অত সহজ দেয় না। আপনার হচ্ছে দেখা যায় হচ্ছে ম্যাথগুলা, যেমন হচ্ছে এই শুক্রবার না আগে শুক্রবার মেবি ওটা হচ্ছে শব্দ তরঙ্গের উপর নিছে, ওগুলো আমাদের এমসিকিউ টাইপের ম্যাথগুলা যেগুলা আর কি, ওগুলা ক খ গ ঘ সবগুলা দিয়ে রাখছে। ক খ গ দিয়ে, হ্যাঁ, মানে আর কি গয়ে একটু বড় বড় দিবে না, গয়ে বিশেষ করে, মানে ক খয় তো মানা যায়, কয়ে হচ্ছে সংজ্ঞা আর ক্ষয়ে হচ্ছে তো অনুধাবন। গ ঘয়ে যেগুলা দিছে ওগুলা ধরেন আমাদের হচ্ছে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে না, আমাদের তখন সংক্ষিপ্ত আছে হচ্ছে 2 মিনিটে করা, এরকম মানে মুখে মুখে করা যায় এমসিকিউ টাইপের, একটু জটিল এরকম দিয়ে পাহাড়ের রঙ গুলো দেয় না না প্রতিধ্বনি এত না, ওগুলা একদম সহজ টাইপের ম্যাথ। মানে বললাম কি, পাহাড়ের রঙ তুমি করো না এগুলো? হ্যাঁ করছি তো, কিন্তু ওইখানে ওরা যে কোশ্চেন গুলো করছে একদম সহজ। এটা দিছে কঠিন না করার জন্য, সহজ দিতে না একটু ভালো হয়, ওরা বলতে হবে। দেখো ঠিক আছে, সমস্যা তাহলে বলিও আমাকে, আমি বলবো। তাহলে দেখো এটাতে বুঝলাম। দেখো এখন তাহলে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ যেটা দেখলাম আমরা অলরেডি, যেটা কী হবে বলো তো? গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে কী তৈরি করবে? সোডিয়াম এবং ক্লোরিন উৎপন্ন। আমার ফিজিক্সের কথা ছিল, বলছিল আমাকে অনেক, আমি তো আমার তো সময় নেই, আমি ব্যাস পড়ে আমার পোষাবে না ওগুলোতে, বাইরে পড়ে তো ইন্টার পড়ে আমি, সো ওইগুলো দিয়ে আমার পোষায় না। আর প্রাইভেটে ওইগুলো তোমার আমাদের ওটা তো মনে করো শিবিরে সাংগঠনিক, টাকার সাথে ওইরকম ব্যাপার না, কিন্তু ওগুলো খুবই টাকা কম আছে, সো ওইগুলো আমার পোষাবে না। আর এগুলো ছোটো ক্লাস। তাহলে দেখো এই সোডিয়াম ক্লোরাইড, আর বাচ্চাগুলো নিয়ে কথা শুনে না ক্লাসের মধ্যে, ছোট ছোট মনে হয় সোডিয়াম ক্লোরাইড তাহলে বিদ্যুতে কী তৈরি করবে? সোডিয়াম এবং ক্লোরিন উৎপন্ন করবে, আমরা জানি এটা, মানে বিদ্যুৎ অবস্থায় থাকে আর কি। তাহলে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এখানে শুধু কি এই দুটি আয়নে, কি বলছি এখানে বলতে ভুল করছি। দেখো তাহলে একটু আগে যেটা আমরা বললাম সেটা হলো কি বলতো,
যে গলিত সোডিয়াম ক্লোরাইড ছিল। তো সেক্ষেত্রে আমরা কি দেখলাম, আমরা শুধু গলিত সোডিয়াম ক্লোরাইড দুটো জিনিস ছিল, একটা ক্যাটায়ন হিসাবে ছিল সোডিয়াম, অ্যানায়ন হিসাবে কী ছিল বলতো, ক্লোরাইড ছিল। তো এখন যেটা আমরা পড়বো দ্বিতীয় স্টেপ, সেটা কি বলতো, গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণ মানে কি বলতো, অর্থাৎ এখানে কি আছে বলতো, পানির মধ্যে কিন্তু গাঢ় আছে, মানে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা অনেক বেশি। তাহলে এখানে কি থাকবে, সোডিয়াম প্লাস আয়ন হবে, ক্লোরিন মাইনাস আয়ন হবে, এবং কি হবে এখানে আমাদের এইচ প্লাস হবে এবং কারণ এখানে কি আছে, পানি আছে, তাই না? কিন্তু এখানে কি বললাম আমরা বললাম যে এখানে গাঢ়। তাহলে এটা একটু পরে আমরা দেখবো যে এখানে এই যে এগুলোর মধ্যে, তাহলে এখন কিন্তু আমার যে বিষয় হলো, এখানে দুইটা ক্যাটায়ন উৎপন্ন হলো এবং দুইটা অ্যানায়ন উৎপন্ন হলো, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যানোড এবং ক্যাথোডে সবসময় কি সিঙ্গেল পার্সনেই যাবে, সিঙ্গেল আয়নে যাবে, যে কোনো একটা তৈরি হবে। এখন কথা হলো যে এখানে মনে করো এই যে সোডিয়াম প্লাস আর হাইড্রোজেন প্লাসের মধ্যে কোনটা যাবে আমাদের ক্যাথোডে, এবং এই দুটার মধ্যে কোনটা আমাদের অ্যানোডে যাবে, এটা কিন্তু ডিপেন্ড করবে তাদের সক্রিয়তার উপরে। এই সক্রিয়তা সিরিজ আছে, আমরা একটু দেখবো। তো মেন কথা তাহলে যে গাঢ় যখন বললাম, গাঢ়টাও যাই বলি, যেহেতু আমাদের জলীয় দ্রবণ আছে মানে 4টা আয়ন, তা গাঢ় বললে এখানে আরও একটা বিষয় চলে আসে, লৌহ বললে আরও একটা বিষয় চলে আসে, মানে আলাদা আমাদের কনসেপশন আসবে আর কি। তো গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে তাহলে এই আমাদের সোডিয়াম ক্লোরাইড বিজয়ীতে কী তৈরি করবে, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করবে, ওকে। এবং গলিত সোডিয়াম ক্লোরাইডের মতো এখানে শুধুমাত্র 2টা আয়ন নাই, বরং এখানে কি আছে বলতো, পানি আছে আমাদের। পানি তাহলে বিজয়ীতে হয়ে কী তৈরি করবে বলতো, এইচ প্লাস আয়ন। এখন তাহলে আমাদের অ্যানায়ন হলো 2টা, ক্যাটায়ন হলো 2টা। এখন কথা হলো যে এখানে বলা আছে যে এই দুটো যদি দেখো, যদি আমরা যদি দেখি যে সোডিয়াম এবং হাইড্রোজেন, আগে ওগুলো পড়া দরকার ছিল, এখন বলি আমি পরে আবার বুঝাই দেবো। এই দুইটার মধ্যে তাহলে কে যাবে, হাইড্রোজেন আগে দেবো। তো এটা ডিপেন্ড করে কয়েকটা বিষয়ের উপর, একটা ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, আর একটা হলো সক্রিয়তার উপর ডিপেন্ড করবে, আরেকটা বিষয় আছে সেটা হলো কি বলতো, যে তড়িৎদ্বার প্রকৃতির উপরে। কয়টা বিষয় বললাম, 3টা। একটা হলো তাদের সক্রিয়তার উপরে, প্রথমে আমরা দেখবো তার সক্রিয়তা কার বেশি, দেন একটা হলো ঘনমাত্রার উপরে, দেন হলো কি তড়িৎদ্বারের প্রকৃতির উপরে। সবার ক্ষেত্রে না, শুধুমাত্র সোডিয়ামের ক্ষেত্রে, মানে কোনো একটা বিশেষ তড়িৎদ্বারের ক্ষেত্রে এটা দেখা যাবে ব্যতিক্রম। তো বিষয় হলো যে এখানে যে যেগুলো দেখবা তোমাদের বইয়ের মধ্যে যেগুলো আছে আর কি, যে ঘনমাত্রাটা মেনলি আমাদের দেখবা এখানে যে ক্যাটনের মধ্যে এমনটা প্রভাব ফেলে না তেমনটা। এবং এখানে মনে করো এই যে সোডিয়াম এবং হাইড্রোজেন এটা খুবই ডিস্টেন্সে এরা আছে, হাইড্রোজেন তো একদম নিচে। হ্যাঁ, সো এদের মধ্যে ঘনমাত্রার প্রভাবটা ফেলে না, কিন্তু এই যে এখানে ক্লোরিন এবং এদের মধ্যে এরা খুবই কাছাকাছি অবস্থান করে, তো এদের পার্থক্য খুবই কম। এই জন্যে নর্মালি সক্রিয়তা বিষয় হলো হাইড্রোক্সিল আয়নের, আর ক্লোরিনের কম। তার মানে সক্রিয়তা বলতে কম, এর বেশি বললাম কেন, কারণ এ সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, আর এটা কম বললাম মানে কি, ইলেকট্রন দেরিতে ছাড়ে। তো সক্রিয়তা এর বেশি, মানে এই ইলেকট্রন ছাড়ার প্রবণতা এর বেশি। তবে দেখা যাবে ঘনমাত্রা কার বেশি, যেহেতু গাঢ় দ্রবণ বললাম, গাঢ় দ্রবণ যদি মনে করো সাপোজ আমি মনে করো এখানে 0.1 মোল আমি নিচ্ছি হলো সোডিয়াম ক্লোরাইড, তার এখানে ক্লোরিন আয়নের ঘনমাত্রা কত বলো তো, 0.1 মোল। বাট এখানে যদি বললাম যে পানি আছে কত, আমরা জানি পানি বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং আংশিক পরিমাণ বিয়োজিত হয়, ঠিক আছে, ওইচ মাইনাস বিয়োজিত হয় 10⁻⁷, খুবই কম না? তাহলে 10⁻⁷, আর কথা হলো 0.1, কোনটা বেশি? এইটা বেশি, অবশ্যই বেশি। এটা কিন্তু 0.10⁻⁷, দুটোই তাহলে খুবই কিন্তু কম। সেহেতু আমাদের এইগুলা কিন্তু আমাদের এর মানে সক্রিয়তা বেশি থাকা সত্ত্বেও ঘনমাত্রা হাইড্রোক্সিলের কম হওয়ার কারণে এই কিন্তু কী হবে না, জারিত হবে না। জারিত হবে কে, ক্লোরিন। সো এটা বুঝলাম। তাহলে এখানে আমাদের এই যে গাঢ় দ্রবণের ক্ষেত্রে আমাদের ক্যাটায়ন হলো কয়টা, 2টা। একটা হলো কি আমাদের ক্যাটায়ন, একটা সোডিয়াম, একটা হলো H+। তাহলে আমাদের অ্যানোডে মানে ক্যাথোডে কে যাবে, এটা ক্যাথোডটা পরে আমরা অ্যানোডে আসি। এই দুটার মধ্যে তাহলে বললাম সক্রিয়তা বেশি হলো হাইড্রোক্সিলের, বাট ঘনমাত্রা অনেক বেশি এর হওয়ার কারণে ক্লোরিনটা কী হবে, আমাদের অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে আমরা জানি ক্লোরিন যদি অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কী তৈরি করে, ক্লোরিন প্লাস ক্লোরিন কী তৈরি করবে, ক্লোরিন গ্যাস, ক্লোরাইড, তাহলে এটা হবে, ওকে। কিন্তু এখানে তড়িৎদ্বারের কোনো প্রভাব থাকবে না, না এখানে থাকবে না। তো ওটা কখনো আমি বলবো একটু পরে যখন আসবে টপিকটা। আর ওপর দিয়ে কী বলো তো, এটা তো নর্মাল বিষয়, তো এই দুইটার মধ্যে সক্রিয়তা কার বেশি, H প্লাসের, মানে এর ইলেকট্রন নেওয়ার সক্রিয়তা বেশি থাকে। সো কী করবে, এই H+ একটা ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন
গ্যাস তৈরি করে। তাহলে আমাদের দুই তরিদ্বারের কাছে কি হবে, বুদবুদ তৈরি হবে, হ্যাঁ। হাইড্রোজেন এবং ক্লোরিন। ক্লোরিন তৈরি হবে, এটা এখানে বলছে। ওকে, তড়িৎ বিশ্লেষ্য কোষে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় বিদ্যুৎ প্রবাহকালে সোডিয়াম এবং হাইড্রোজেন একই সাথে ক্যাথোডের দিকে কি যাবে, এবং আমরা জানি যে সোডিয়াম আয়নের চেয়ে হাইড্রোজেন আয়নের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, তাই ক্যাথোডে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে এই মানে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত কি তৈরি করবে, হাইড্রোজেন অণু তৈরি করবে। তাহলে ক্যাথোড বিক্রিয়া কি হবে, ক্যাথোড বিক্রিয়াটা হবে এরকম, ঠিক আছে। অ্যানোড বিক্রিয়া তো দেখাইছে এখানে, অ্যানোডটা হবে, অ্যানোডটা দেখেন নাকি, তাহলে অ্যানোডে কি হবে, আগে অলওয়েজ ক্যাথোড অ্যানোড দেখাইবে, বুঝছো, আগে অ্যানোড দেখাবো। হ্যাঁ অলওয়েজ আগে অ্যানোড দেখাবে, এখানে উল্টা দেখাইছে। কারণ ইলেকট্রন না ছাড়লে ইলেকট্রন কই পাইলো, গ্রহণ করবে কই থেকে, তাও তো ঠিক আছে। তো অ্যানোডে একই সাথে দেখো তাহলে কি হবে, ক্লোরিন এবং ক্লোরাইড এবং হাইড্রোক্সিল আয়ন যায়। আমরা জানি দেখো হাইড্রোক্সিল আয়নের ইলেকট্রন দানের প্রবণতা ক্লোরাইডের থেকে কি বেশি থাকা সত্ত্বেও দেখো এই যে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা অনেক বেশি হওয়ার কারণে আমাদের ওই যাবে, তাহলে কি করবে, গিয়ে ইলেকট্রন দিল, জারণ ঘটলো, দেন দুইটা মিলে একটা দিল। তাহলে বন্ধন শক্তির ক্ষেত্রেও তো এরকম বলা যায় যে বন্ধন না ভাঙলে হচ্ছে বন্ধন শক্তির হিসাব কিভাবে করবে, এই কারণে হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদের বিয়োগ করে, এটা বলা যায় না। ওটা এখানে এরকম বিষয় না, এখানে ওটার উপর ভিত্তি করে করা হয়নি। যেমন অভ্যন্তরীণ শক্তি যখন আমরা বলি, হ্যাঁ তখন আমরা প্রথমে হ্যাঁ হ্যাঁ আবার এটা দেখি আমরা দুইটা ক্ষেত্রে আমরা অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে আমরা বিক্রিয়ক থেকে কি বাদ দিই বলো তো, না উৎপাদ থেকে না, উৎপাদ থেকে বিক্রিয়ক বাদ দিই। আর যদি বন্ধন শক্তি বিক্রিয়ক থেকে উৎপাদ, আসলে এটা তোমাকে দেখালাম, ওটাই এটা ওইরকম তো হবে না, যেটা বললাম যে মিলানোর জন্য আর কি, এটা উল্টা করা হয় আর কি। তাহলে দেখো এখন, ওকে দেখো তাহলে এখন দেখো যে এখানে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ আর কি। দেখো পাত্রে সোডিয়াম এবং হাইড্রোক্সিল আয়ন থেকে যাবে, তাই না, হ্যাঁ বাকি যারা থাকবে তাদেরকে বলা হয় দর্শকায়ন। কি বলা হবে, দর্শকায়ন। এটা আরেকবার বলছি। ওকে, তো এই যে এদেরকে এখানে বলা হয়েছে যে এরা মিলে কি তৈরি করতে পারে, তাহলে কার তৈরি করতে পারে, তো এটা কি অ্যাকচুয়াল রাইট হবে পুরোপুরি না, তারা দর্শক আয়ন হিসেবে থাকবে, হ্যাঁ দ্রবীভূত বীজ অবস্থা। এখন কথা হলো যদি এমন হয় যে এক পর্যায়ে পানি সব শেষ হয়ে গেল, বাষ্পীভূত করার পর, হ্যাঁ মানে পানি সব শেষ, বিক্রিয়া শেষ হয়ে যায়, তো তখন বলা যায়। কিন্তু আসলে তো ওইভাবে আমি শেষ পর্যায়ে যাচ্ছি না, তো সেক্ষেত্রে কি থাকবে, তার দর্শক আয়ন হিসেবে থেকে যাবে, ঠিক আছে, এটাই কথা। তবে দ্রবণটা তো অবশ্যই ক্ষারীয়, তবে দ্রবণে যেহেতু সোডিয়াম আছে, হাইড্রোক্সিল আয়ন আছে, অবশ্যই ক্ষারীয় দ্রবণ হবে, ঠিক আছে। তবে এটা ক্ষার উৎপন্ন করছে বলছে, এটা ডাইরেক্ট বলাটা আমাদের যুক্তিগত হচ্ছে না, মানে এরা দর্শক আয়ন হিসেবে থেকে যাবে আর কি। এভাবে দেখো কোনো দ্রবণে একের অধিক প্রকারের ক্যাটায়ন ও অ্যানায়ন উপস্থিত থাকলে ক্যাথোডে কোনো ক্যাটায়ন আগে গিয়ে চার্জ মুক্ত হবে, বা অ্যানোডে কোন অ্যানায়ন আগে গিয়ে চার্জ মুক্ত হবে, তা তিনটি বিষয়ের উপর নির্ভর করে। কটি বিষয়ের উপরে, তিনটি, যেগুলো আমি বললাম। কথা হলো ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা, এটা ডিপেন্ড করবে তাদের কি সক্রিয়তার উপরে, ঠিক আছে। ওকে, আরেকটা কি বলতো, ক্যাটায়ন বা অ্যানায়নের ঘনমাত্রার উপর, যেটা বললাম যে ঘনমাত্রা যদি বেশি থাকে তাহলে দেখা যাবে মানে তাদের এটা, তাহলে কি করবে, তাদের যে আমাদের সক্রিয়তার উপরে প্রাধান্য পাবে, অ্যানায়নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বেশি পায়। আর এটা তড়িৎ দ্বারার প্রকৃতি, এটা শুধুমাত্র কার উপরে ক্ষেত্রে হবে, একটা দেখবো আমরা এক্ষেত্রে, সেটা হলো কি বলতো, যে মার্কারি তড়িৎ দ্বারার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বলতো, মার্কারি, হ্যাঁ মার্কারি তড়িৎ দ্বারার ক্ষেত্রে দেখি আমরা যে এক্ষেত্রে যদি মার্কারি তড়িৎ দ্বার ব্যবহার করা হয় সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যদি আমরা মার্কারি তড়িৎ দ্বার ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কি হয় বলতো, আমরা নর্মালি অ্যাকচুয়ালি দেখলাম যে একটু আগে যে ক্যাটায়নে মুক্ত হয়েছে বলতো হাইড্রোজেন, বাট তখন কি হবে বলতো, সোডিয়াম। আচ্ছা, বুঝতে পারছো, কারণ সোডিয়াম অ্যামালগাম তৈরি হয়, সোডিয়াম আমি একটু পুরো দেখাচ্ছি আর কি, সোডিয়াম অ্যামালগাম তৈরি হবে। তাহলে এখন দেখাচ্ছি তোমাদের, এটা তোমাকে এটা দেখাচ্ছি। তাহলে এই যে এটা ভেতরে পড়তে হবে না, না না, তাহলে এখানে দেখো সক্রিয়তার সিরিজটা দেখো, এই যে উপর থেকে নিচের দিক পর্যন্ত আছে, এটা হলো কি লিথিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, lead, হাইড্রোজেন, কপার, সিলভার, অরম মানে গোল্ড। তাহলে এগুলো এখানে কয়টা দেওয়া আছে, নাইট্রেট দেওয়া আছে, সালফার দেওয়া আছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোক্সিল। এগুলো কিন্তু এই সিকোয়েন্সে মুক্ত করতে হবে, মনে থাকবে কি? হ্যাঁ থাকবে, দেখলেও তো বোঝা যায়। মুক্ত আছে? হ্যাঁ বলো তো। মুখস্থ তো করছিলাম, কিন্তু দেখলে আমি বুঝতে পাই কোনটা কোনখানে আছে না আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি তোমার একটা ছন্দ এখানে নিয়ে আসি, যদি মুখস্থ করতে পারো। এক্সট্রা আছে, এর থেকে বেশি আছে। ওই যে কি হাজি পেটাপে, হ্যাঁ
দিছে। তাহলে এটা লিখতে পারো যে যে লিখন, এই যে এখানে দেওয়া আছে কি বলতো, এই যে ধাতুর সক্রিয়তা শেষ দেওয়া আছে এখানে, মানে ধাতুর মধ্যে সক্রিয় কে উপরটা, হ্যাঁ লিথিয়াম। এখান থেকে এখানে হলো কমবে সক্রিয়তা। তাহলে অ্যানায়নের ক্ষেত্রে কি হবে, ধাতুর ক্ষেত্রে যেটা সক্রিয় বেশি হবে। আচ্ছা এখানে একটা কথা, মানে ধাতুর সাইজ যত বড় হবে তত তো সক্রিয় হওয়ার কথা হয়। এখানে সোডিয়াম তো মানে সোডিয়ামের পরে তো পটাশিয়াম থাকার কথা, পটাশিয়ামটা আগে গেল কেন? কোনটা হচ্ছে এই যে হ্যাঁ, এটা একটু ব্যতিক্রম, এদিকে হয় আর কি, নর্মালি এটা হওয়ার কথা না। তো এটা একটু একটা ঝামেলা আছে, ছোট আকার হওয়ার কারণে, মানে আকার, এটা আকার মিললাম যে ছোট, তাহলে ইলেকট্রন কি হয় বলতো, দিতে চায় না। হ্যাঁ। তবে এটার ক্ষেত্রে একটু এরকম ব্যতিক্রম দেখা যায় আর কি, এটাই কথা। আর সোডিয়ামের ক্ষেত্রে দেখো এখানে এটা এক লাইনে না, হ্যাঁ এটা এরকম, মানে ওই হিসেবে ধরলে তো ওই পটাশিয়াম হিসেবে ধরলে সোডিয়ামের হয় না। পরে যাওয়ার কথা। তো তড়িৎ বিশ্লেষণ ক্ষেত্রে যেগুলো আমি ব্যবহার করা হয় সেক্ষেত্রে এরা বেশি আগে যায় আর কি, ব্যতিক্রম। ওটা কি হচ্ছে দ্রবণে থাকার কারণে বা গলিত অবস্থায় থাকার কারণে? কারণ এটা আমরা তো যখন হিসাব করি তখন তো ক্ষেত্রে। গ্যাসের হিসাব করি। কোথায় ইয়ার ক্ষেত্রে হচ্ছে এই যে গ্যাসীয় অবস্থা, হ্যাঁ গ্যাসীয় অবস্থায় হ্যাঁ। হচ্ছে পটাশিয়াম আগে হচ্ছে ছাড়ে না, ওটা তো হ্যাঁ, গ্যাসের ওটা হিসাব ধরি। করি। আর এখানে তো এক্ষেত্রে সব আমাদের গলিত এটা অবস্থায়। এরকমই হয় আর কি, নিয়মটা মনে রাখতে হবে। তো এখানে দেখো যেটা এখানে বলছি আমি, এটা মনে রাখতে পারো, লিখন কে বা কানা মেগাভার এলো, এখানে তোমাদের ক্যালসিয়ামটা নাই, দেওয়া নাই, মেগাভার এলো, যেন কবে ফিরে সুস্মিতাকে পাবে হাই, কাজী হাজি হাজি পিটা বিয়ামায়, বা আমি আরো পড়তাম এটা যে বলবে, এইটে থাকতে আমি টানা মুখস্থ করছিলাম কিন্তু কবে এই যেন বিষয়টা আমি ভুলে গেছি। আহ, কাঙ্গাল হাই কাঙ্গাল হলাম আজ আমরা, এটা দিয়ে মুক্ত করতাম, ছোট ক্লাসে এটা পড়েছিল, ও, তোমাদের ক্লাসে যেটা হবে। আচ্ছা। আর এটা কিন্তু সব তো রাখা লাগে কি, এই জায়গায় অনেক কিছু তো অ্যাবসেন্ট আছে, ওটাও দেয় কোথায়, অনেক এই যে সময়। এখানে এটা সবগুলো আছে, হ্যাঁ ওইটা বলো। হ্যাঁ এটা মনে রাখতে পারো। আর এখানে যেটা বললাম আমি, যে এখানে দিয়ে বলতে পারো হাই কাঙ্গাল হলাম আজ ও ও এখানে আজ নাই, আবার আজ আমরা, যাই হোক তুমি ওটা না, তুমি এই যে পুরোটাই মুক্ত করবা, ঠিক আছে, এইটাই মুক্ত করবা, এটা দিয়ে হবে, এখানে মুক্ত করতে পারো। তো এখানে কথা হলো ধাতুর সক্রিয়তা শেষ হলে এটা উপর থেকে নিচ দেখে, এরপরে সক্রিয়তা বেশি, এটা কম। তো মনে করো যদি আমি দুইটা ধাতু নিলাম, এখানে একটা হলো ক্যালসিয়াম, একটা হলো আয়রন, ধাতুর মধ্যে সক্রিয়তা কে কার বেশি, ধাতু বলতে না, যৌগের মধ্যে আমি তাহলে এখানে দেখো এটার সক্রিয়তা বেশি, এখানে এটা সক্রিয়তা কম। সক্রিয়তা বলতে এ সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, এ কি করতে পারে লেট, হ্যাঁ, তাহলে এ সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, এর একটু সময় লাগে। তাহলে আমি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মনে করো এটা 2+ তৈরি করছে, মানে এ চাই কি 2+ তৈরি হতে, এর মনে করে এ 2+ বা 3+ তৈরি হয়েছে, ধরলাম 2+, ওকে। তো এর প্রবণতা বেশি, এর চাওয়াই হলো কি প্লাসও হবে, এর একটু কম চায়। এমন কথা হলো রিটার্ন কে আগে নিবে, তাহলে এ তো চাই না যে রিটার্ন যাইতে চাবে, তাহলে সক্রিয়তা বেশি, প্লাস আগে যাবে, তাহলে আয়রন আগে নেবে। যদি সক্রিয়তা একটু কম, মানে ক্যাটায়ন হওয়ার সক্রিয়তা কম, তাহলে সহজে একে কি করা যাবে, দেওয়া যাবে, মনে করো অ্যানায়নের দিকে দেওয়া যাবে, সহজে একে অ্যানায়নের দিকে দেওয়া যাবে, অর্থাৎ ইলেকট্রন দেওয়া যাবে, এই সহজে নিবে না। এই জন্য আমাদের ধাতু সক্রিয়তা ক্যাটায়নের সক্রিয়তার কি বিপরীত হবে। আর এই যে এটা আমাদের অ্যানায়নের ক্ষেত্রে, এটা মনে রাখতে পারো তোমাদের এখানে ক্ষেত্রে, এখানে কি নাইট্রেট সালফেট, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। এখন এইগুলো দেখো, এই যে এটার ক্ষেত্রে আমরা দেখছিলাম, তুমি এটা মনে রাখতে পারো এমনিতে, যে নয়ন সজীব করলো আমার অবাক, এটা হচ্ছে কি জানি করছিল, এনএসসি বায়ো দিয়ে করছিল, করতে পারো, নয়ন সজীব করলো আমায় অবাক, ঠিক আছে। এটা লেস ইম্পর্টেন্ট, এটা নাই কোথাও, ইন্টার এটা পাইবে না, এখানে নাই, তো এটা ওইভাবে আসে না। সোডিয়ামের কোনো মানে ব্রোমিনের কোনো লবণও ব্যবহার করা হয় না। তো কার্বনের নেই, কার্বনেরও তো থাকার কথা, কি কার্বনের না, কার্বনের কি দেখবা, তো যেমন হচ্ছে হ্যাঁ কার্বন এখানে হয় না, ওটা লাগে না, কার্বনের কোনো এখানে কোনো যৌগের বিশ্লেষণ করা হয় না এখানে, তো ওটা লাগবে না। তো এখানে এগুলো দেখো, এটা এবার মনে রাখতে পারো। তো এখানে দেখো যে আমরা এই মাঝেরগুলো যদি দেখি, এগুলো কি বলতো হ্যালোজেন না। হ্যাঁ, তো হ্যালোজেনের ক্ষেত্রে দেখি আমরা যদি উপর থেকে নিচ দিকে যাই, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তো এই কয়টার মধ্যে দেখো যদি আমরা জানি এদের নিচের দিকে আসলে কি হয়, আকার বড় হয়, এবং আকার বড় হলে আমরা সব ক্ষেত্রে জানি কি ইলেকট্রন মানে সক্রিয়তা সারা প্রবণতা বাড়ে, তার মানে কি গ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পাবে,
হুম না, না, কমে যাবে। কমে যাবে, উপরের তাহলে দিকে তো পারে। তাহলে গ্রহণ করার ক্ষমতা কি হবে? হচ্ছে গ্রহণ করার ক্ষমতা কমবে, আর হচ্ছে ছাড়ার প্রবণতা বাড়বে, কারণ আকার তো বড়। হ্যাঁ, তাহলে মনে করো যে নর্মাল ধাতুর ক্ষেত্রে এটা হবে, হ্যাঁ, মানে কি আমাদের পরমাণুর ক্ষেত্রে এটা হবে হ্যাঁ, আর কি। তাহলে যখন মনে করো কি একটা অ্যানায়ন হয়ে গেল, তাহলে এস আই কি ছাড়তে হ্যাঁ, ও তো আর নিতে চাবে না। হিসাবে না? নিতে চাবে কি? ও হ্যাঁ, নিতে চাবে না, হচ্ছে ফ্লোরিন তো সহজে নিতে চাবে। ফ্লোরিন বা এখানে ক্লোরিন। একটা ঝামেলা আছে, উল্টো একটা বুঝতে হবে। সেটা কি বলতো, এখানে কথা হলো যে ঠিক আছে এ ছাড়ে বটে, মানে সহজে ছাড়বে কিন্তু নিতে চাবে না, কারণ ওর তো আকারটা বড়। কোনটা? হচ্ছে ইলেকট্রনকে তো ওইভাবে আকর্ষণ করতে পারবে না, আয়োডিন যেমন। শোনো, এটা অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে যদি বিবেচনা করো, যে এখানে দেখো আমরা জানি HCl যদি বলি, নর্মালি আমাদের এখানে যে দেখা যায় যে তুমি যে আমরা জানি যে HCl বা হাইড্রোজেন ব্রোমাইড এগুলোকে দেখে যে নিচের দিকে আসলে কী হয়, সক্রিয়তা বাড়ে, তত বেশি বিয়োজন হতে পারে। তা আমাদের এই যে অ্যানায়ন হতে পারে, ঠিক আছে, সক্রিয়তা কার বেশি এখানে? এখানে সক্রিয়তা ক্লোরিনের। হ্যাঁ, এই অ্যানায়ন থাকতে চায়, তাই না? হ্যাঁ। হতে চায়। বাট এখানে যেটা আমাদের এখানেও যেটা একটু ব্যতিক্রমের মতো যেটা বিষয় মানে মনে রাখতে কে হবে। সহজে ছাড়বে। মনে রাখতে হবে যে দেখা যাবে যে এখানেও যেটা দেখা যাবে, কে সার্ভে আগে বলো তো? আয়োডিন আগে ছাড়বে, কারণ ওর তো আকারটা বড়। এখানেও দেখা যাবে নিচের দিকেই সক্রিয়তা বেশি। মনে হচ্ছে না উল্টা না? উল্টা তো মনে হচ্ছে না, ওই আকারের হিসাব দিয়ে চিন্তা ভাবনা করলে আমার তো উল্টা পাল্টা হয় না। সক্রিয়তা বাড়লো এদিকে, আমি বলো যে কীভাবে হলো, তাহলে উল্টা বললে কেন হলো না? ওই সারার সক্রিয়তা বৃদ্ধি পাইছে, হচ্ছে আপনার ওখানে, এখানে তো মানে অ্যানায়নের সক্রিয়তা বৃদ্ধি পাইছে, দেখো অ্যানায়ন হওয়া। এই দেখো, তাহলে আমি উল্টা দিকে যাচ্ছি না? হ্যাঁ। তাহলে তুমি তো বুঝছো নাকি? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, তাহলে সমস্যা নেই, মানে এটা বোঝা কিছু নেই, তো সহজ বুঝতেছে, হ্যাঁ, হ্যাঁ। মানে ভেতরে ডিপ্লে দেওয়ার দরকার লাগবে না এখানে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারবা, হুম। এখানে কিছু না। এটা তো বুঝলা, এখন দেখো তাহলে এগুলো আমরা বুঝবো। তাহলে এখানে দেখো এই যে সালফেট এবং ক্লোরিনের মধ্যে যদি ধরি আমরা, এখানে দেখো তাহলে কোনটা হবে বলো তো? নিচে আছে কোনটা? ক্লোরিন। তাহলে এর সক্রিয়তা বেশি হবে। এখানে ক্লোরিন নিচের দিকে অবস্থিত, তো ক্লোরিন কী করবে? ইলেকট্রন ত্যাগ করবে। এটা একটু মনে রাখতে হবে। ওকে, ওকে, এখন দেখো যে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রা কি প্রভাব, ঘনমাত্রার প্রভাব এটা। তো ঘনমাত্রা যেটা বললাম মেনলি এটা অ্যানায়নের ক্ষেত্রে বেশি প্রভাব ফেলে, যেহেতু অল্প কয়েকটা আছে। তো এখানে দেখো যেটা একটু আগে যেটা দেখেছিলাম আমি, যে এই যে আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের ক্ষেত্রে গাঢ় মানে 0.1 মোলার ঘনমাত্রা যদি নিই, সেক্ষেত্রে দেখো আমাদের ঘনমাত্রা কত হবে? ক্লোরিনের হবে 0.1, অপরদিকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে? 10⁻⁷। সো অনায়াসে কী যাবে? ঘনমাত্রার কারণে আমাদের ক্লোরিনটা কী যাবে? আমাদের উপরে হওয়ার সত্ত্বেও, মানে হওয়ার কথা ছিল হাইড্রোক্সিল আয়নের, বাট ক্লোরিন কি উপরে হওয়ার সত্ত্বেও আগে যাবে ঘনমাত্রার কারণে, এটাই আর কি বলছি। তড়িৎদ্বারের প্রকৃতি এটা একটু বেশি মনে রাখতে হবে, শুধুমাত্র এর কারণেই ব্যতিক্রম। দেখো তড়িৎ বিশ্লেষক কোষে তড়িৎদ্বারের প্রকৃতি অনেক সময় চার্জ মুক্ত হওয়ার জন্য উপরের দুটি নিয়মের ব্যতিক্রম ঘটায়। তোমরা দেখেছো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে দুই ধরনের ক্যাটায়ন থাকে, একটি কি বলতো? সোডিয়াম, অপরটি হলো হাইড্রোজেন। যদি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয়, কি বলতো? প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কি করা হয়? তবে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী ক্যাথোডে হাইড্রোজেন চার্জ মুক্ত হয়ে কি করবে বলতো? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এটা নর্মাল বিষয় কিন্তু যেটা হয়। আর যদি পারদকে ক্যাথোড রূপে ব্যবহার করা হয়, তুমি গ্রাফাইট ব্যবহার করো বা অন্য যা কিছু ব্যবহার করো, বা আমরা কি ব্যবহার করলাম বলতো? প্লাটিনাম ব্যবহার করলাম, সেক্ষেত্রে নর্মাল নিয়ম। কিন্তু শুধু মনে রাখবা যে পারদের ক্ষেত্রে, কারণ পারদের সাথে সোডিয়ামের একটা ভালো সম্পর্ক, বুঝতে পারছো? এখন কি সম্পর্কটা যেটা বলতেছি, তাহলে সেক্ষেত্রে কি হবে? পারদের সাথে সম্পর্ক ভালো। মনে করো তোমার নর্মালি মনে করো তুমি কোথাও একটা গেছো, মনে করো কোনো একটা কোচিংয়ে গেছো, তোমার একটা ভালো, মনে করো আমি মনে করো সায়েন্স কেয়ারে গেলাম, তাহলে মনে করো তোমার ক্লাসে তো অন্য কেউ চেনে না আমাকে, তো তুমি কিন্তু যাওয়ার সাথে কথা বলার চেষ্টা করো, সাথে কথা বলি, তারপর তোমার সাথে আমার আগে থেকে পরিচয় আছে, ভালো একটা সম্পর্ক। সো বিষয়টা এরকম যে সোডিয়ামের সাথে একটা ভালো সম্পর্ক, কারণ এর সাথে একটা ভালো একটা যৌগ তৈরি করে, সেটা কি বলতো? অ্যামালগাম যৌগ, সোডিয়াম অ্যামালগাম। অর্থাৎ এখানে কি করে? সোডিয়ামটা মার্কারের ভেতরে ঢুকে একটা কাঠামো দাঁড়ালো, মানে একটা যোগের মতো তৈরি করে আর কি। তো এটার এখানে প্রবণতা বেশি থাকার জন্য, যার কারণে কি হবে? সোডিয়ামটা এখানে দৌড় দিবে আর কি। এদের কি হবে? সোডিয়ামের আমাদের বিজারণ ক্ষমতা বেড়ে যায়, বুঝতে পারছো?
এই কারণে আমাদের তৈরি হয়। তো এরকম আমরা অ্যামালগাম আরও বিভিন্ন দেখবো জগৎ, যেমন জিঙ্ক অ্যামালগাম দেখবো আমরা। এটা কি করা হয় বলতো, এটা মেনলি আমাদের প্রভাবক রূপে ব্যবহার করা হয় থাকে আর কি। আমরা দেখবো ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ব্যবহার করা জিঙ্ক অ্যামালগাম ব্যবহার করা, এটা জৈব রসায়নের ক্ষেত্রে ব্যবহার করি আমরা জানি। যেখানে মনে করো কার্বনিল মূলক থেকে কি তৈরি হবে, কার্বন, ওইটা কি কার্বনের পাশে কোনটা, এটা কার্বনিল মূলক। ও আচ্ছা। তো আমরা দেখবো এটা যে আমরা কার্বনিল মূলকযুক্ত জৈব যৌগ যেগুলো আছে অ্যালডিহাইড বা কিটোন থেকে আমাদের অ্যালকেন তৈরির পদ্ধতিতে মানে প্রসেসে বা বিক্রিয়া আমরা সাধারণত জিঙ্ক অ্যামালগাম ব্যবহার করে থাকি। তো এগুলো অ্যামালগাম যৌগ, অ্যামালগাম হিসেবে ব্যবহার করেন। হ্যাঁ, তো অ্যামালগাম যৌগ বলতে কোনগুলোকে বোঝায়, যেখানে মার্কারি থাকবে এবং সেগুলো কি করে কোনো একটা ধাতুর সাথে যুক্ত হয়ে থাকে। মানে মার্কারি থাকলে কি অ্যামালগাম বলবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, এটা হয়। ওকে, এই যেটা লেখলাম এটা কিন্তু মিথিলিন মূলক বলা হয়। কি বলা হয় বলো তো? মিথিলিন মূলক বলা হয়। তো এটা আর কি মিথিলিন মূলক বলা হয়। আচ্ছা, ওকে, দুইটা হাত ভাগি আছে, ফাঁকা আছে। এটা থেকে এটা হয়ে যায়, মিথিলিন মূলক হয়ে যায়। মানে এটা যেহেতু তাহলে মানে আমাদের অ্যালডিহাইড বা কিটোনে থাকে কি বলতো, এই যে মূলকটা থাকে এটা হলো অ্যালডিহাইড বা কিটোনের কার্যকরী মূলক। এটা থেকে এটা হয়ে গেল মানে কি, তার মানে এখন যৌগটার মধ্যে আর এগুলো থাকলো না, এটা অ্যালকেনের মধ্যে হয়ে গেল। এগুলো এগুলো পরে শিখাবো, সমস্যা নেই। তাহলে এটা হলো, দেখো বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ যদি দেখি, বিশুদ্ধ পানির মধ্যে কি থাকে বলতো, শুধু পানি থাকে। এখানে এটা কি করবে, বিয়োজিত হয়ে H+ আর হাইড্রোক্সিল। তো এক্ষেত্রে যদি আমরা যদি তড়িৎ দেওয়ার জায়গায় ব্যবহার করা, প্ল্যাটিনাম তড়িৎ ব্যবহার করা হতো, তাহলে কী হবে বলো তো, অ্যানোডের ক্ষেত্রে তাহলে কে যাবে, হাইড্রোক্সিল আয়ন। ওখানে গিয়ে কী হবে বলো তো, হাইড্রোক্সিল আয়ন যখন এটা ইলেকট্রন ছেড়ে দেবে, এরকম দুইটা মিলে একত্রে কী করবে বলো তো, পানি তৈরি করবে। অপরদিকে হাইড্রোজেন কী করবে, ইলেকট্রন নিয়ে কী করবে বলো তো, এই যে এখানে আমরা দেয়। তাহলে ক্যাথোডে আমাদের অ্যানোডে আগে দেখতে হবে, অ্যানোডে তো অ্যানোড তৈরি তার বিক্রিয়া কী হবে, হাইড্রোক্সিল আয়ন চারটা মিলে কী তৈরি করবে, আমাদের এখানে অক্সিজেন তৈরি করতে পারে, আর কি তৈরি করবে, পানি তৈরি করবে। আর এখানে হাইড্রোজেনটা কী করবে, চারটা এটা কিন্তু আমরা সমতাকরণ করার ক্ষেত্রে দিছি পরে, ঠিক আছে, এগুলো পরে দেখবো। আর এক্ষেত্রে কী তৈরি করে বলো তো, হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তুমি এভাবে লিখবা না, লিখবা সবগুলো ইলেকট্রনটা তো বাম দিকে দিলে ভালো। হ্যাঁ, ওইভাবে দিবা, সাদা লিখবা, এটা আমি পছন্দ করি। এগুলো রিডিং দিব, দেন, সমস্যা নেই। তাহলে দেখো, তাহলে এখানে দেখলাম বিশুদ্ধ পানিকে তড়িৎ বিশ্লেষণ করতে তড়িৎ বিশ্লেষণ কোষে নিষ্ক্রিয় ধাতুর অ্যানোড এবং ক্যাথোড ব্যবহার করা হয়ে থাকে। নিষ্ক্রিয় ধাতুর অ্যানোড ক্যাথোড ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে প্লাটিনাম ধাতুর অ্যানোড বা ক্যাথোড হিসাবে ব্যবহার করা যায়। পানি সামান্য পরিমাণে নিম্নরূপে আয়নিত অবস্থায় থাকে। তো এখানে আয়ন অবস্থা বাড়ানোর জন্য আমরা এসিড যোগ করতে পারি হালকা পরিমাণে। পানির বিয়োজন মাত্রা বৃদ্ধি করার জন্য পানিতে কয়েক ফোঁটা সালফারিক অ্যাসিড যোগ করা যায়, হয়। লেবুর রস দিলে তো হচ্ছে, ওটা তো এমনিতেও নিজেই তো দুর্বল অনেক, তাই না? হ্যাঁ। এখানে দেখো, এখন দেখো ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যানোডে কী হবে, হাইড্রোক্সিল আয়নকে আকর্ষণ করবে অ্যানোডের ক্ষেত্রে, এবং ক্যাথোডের ক্ষেত্রে কি H+ কে আকর্ষণ করবে। এবং তড়িৎ দ্বার দুটিতে কী হবে, নির্মূলক বিক্রিয়াগুলো হবে, লিখলাম। তো এটা জারণ বিক্রিয়া, এটা হলো বিজারণ বিক্রিয়া। এটা জারণ, এটা বিজারণ, উল্টা করে লিখবা, এটা আগে লিখবা, এটা পরে লিখবা। অর্থাৎ ক্যাথোডে হাইড্রোজেন কী করবে, গ্যাস উৎপন্ন হবে, অ্যানোডের ক্ষেত্রে কী হবে, অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে, পাশাপাশি পানি তো থাকবে, নিচে চলে দেবে। তোমরা হয়তো ভাবছো যে এখানে কয়েক ফোঁটা সালফারিক অ্যাসিড কেন ব্যবহার করা হলো। তোমরা জানো যে একটি পূর্ণ বর্তনী তৈরি না হলে বিদ্যুৎ প্রবাহিত হয় না, পূর্ণ একটা বর্তনী তৈরি করতে হবে। অ্যানোড ক্যাথোড ব্যাটারির মধ্যে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়, কিন্তু তরলের মধ্যে কি বলতো, আমাদের আয়নের মধ্যে কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হয় আয়নের মাধ্যমে। তো পানি খুবই যেহেতু অল্প পরিমাণে আয়নিত হয়, বিয়োজিত হয়, সেই মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিমাণ হওয়াটা কি, বিদ্যুৎ কুপরিবাহীর মতো খুবই অল্প পরিমাণে হয় আর কি। তাই বিশুদ্ধ পানির বিদ্যুৎ অপরিবাহীর মতো আচরণ করে আর কি। বিদ্যুৎ পরিবাহিতা বাড়াতে তাহলে সামান্য পরিমাণে কী দেওয়া হয়, সালফারিক অ্যাসিড। অর্থাৎ এটা তো বুঝলেই। তাহলে এইটুকু হলো বিষয়। তাহলে পরীক্ষা এখানে আসতে পারে কি, বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড এবং অ্যানোডে কী উৎপন্ন হয়। তাহলে ক্যাথোডে উৎপন্ন হবে কি বলতো, মানে হাইড্রোজেন গ্যাস, এবং অ্যানোডে তৈরি হবে অক্সিজেন গ্যাস। এবং পানি সামান্য তৈরি হবে। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণে যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কী হবে, আমাদের হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। আর যদি গাঢ় মানে আমরা সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণে, সেক্ষেত্রে শুধু কী তৈরি হবে, আমাদের ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, এবং ধাতু হিসাবে আমাদের
সোডিয়াম জমা হবে। এবং আমরা দেখলাম যে নর্মালি আমরা যেখানে যেগুলো বিষয়গুলো দেখলাম যে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের যে কোন ধাতু, কোন অ্যানায়ন বা ক্যাটায়ন আমাদের কী হবে, মুক্ত হবে আর কি দ্রবণ থেকে, এটা ডিপেন্ড করবে তিনটা বিষয়ের উপরে। এটা হলো সক্রিয়তার সিরিজ 1 নম্বরে, 2 নম্বর হলো কি বলতো ঘনমাত্রা, 3 নম্বর হচ্ছে আমাদের ব্যতিক্রম তড়িৎদ্বার প্রকৃতির উপর ডিপেন্ড করবে। সেক্ষেত্রে দেখলাম আমরা যে নর্মালি যদি নিরপেক্ষ দিলে নিরপেক্ষ তড়িৎদ্বার, যেমন প্লাটিনাম বা গ্রাফের তড়িৎদ্বার এমনিতে নর্মালি হবে, নর্মাল নিয়ম হবে। যদি এখানে যদি আমরা মার্কারে ব্যবহার করি সেক্ষেত্রে যদি আমরা যেগুলো সোডিয়ামের ক্ষেত্রে মেনলি হয়, যেটা কী হবে, সোডিয়াম অ্যামালগাম তৈরি হওয়ার কারণে আমাদের সাধারণত সোডিয়ামটা কী হবে, আমাদের এগুলো নিয়মটা মানবে না, ওই আগে দৌড় দিবে আর কি, গিয়ে ওই জমা হবে এগুলো। এইভাবে কিন্তু আমরা কোনো একটা ধাতুকে কী করতে পারি, নিষ্কাশন করতে পারি কোনো একটা দ্রবণ থেকে। এবং আমরা এগুলো দেখবো যে মিশ্রিত কোনো একটা দ্রবণ আছে বা কোনো একটা পদার্থ থেকে, মানে আমরা মানে কী করি, পিউরিফিকেশন করতে এটা ব্যবহার করা হয় থাকে, ঠিক আছে। বা কোনো সোডিয়াম ধাতুকে আমরা কী করলাম, কোনো একটা দ্রবণ থেকে, কোনো একটা জায়গা থেকে আমরা কী করলাম, আমরা জিঙ্ক অ্যামালগাম মানে আমরা জিঙ্কের দণ্ড, মার্কারির দণ্ড দিয়ে আমরা কী করলাম, সোডিয়ামকে তুলে নিতে পারি, আমার মার্কারির গায়ে লেগে থাকবে, তো এটা আমরা পৃথক করতে পারি, ঠিক আছে। পরে এটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা জিঙ্ক অ্যামালগামকে ভাঙলাম, ভাঙার মধ্যে আমরা সোডিয়াম পেতে পারি। তো এইগুলো অনেক কাজ আমরা দেখবো পরবর্তীতে, তো এগুলো পড়া একটু পড়ো, আর ওইটা মুছতে পারো সিরিজটা, তো ওই বিশ্লেষণের ব্যবহার দেখবো পরবর্তীতে।